সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ তানজিম স্যার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা ভালো করেই জানো তোমাদের পরিমাণগত রসায়নের নিয়মিত ক্লাস চলছে। এখন আজকে দ্রবণের মোলারিটি নিয়ে আলোচনা হবে এবং আমি আশা করি পরিমাণগত রসায়নের বিগত দুটি ক্লাস থেকে তোমরা ভালো কিছু শিখতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকলে কমেন্টে তোমরা অবশ্যই জানাবা। আর সাবস্ক্রাইব বাটনটি যদি না করে থাকো তাহলে অবশ্যই চাপ দিয়ে বেল বাটনটি অন করে রাখবা। আজকে আমরা পরিমাণগত রসায়নের দ্রবণের ঘনমাত্রা নিয়ে আমরা এখন অনেক কিছু আলোচনায় যাব। শিক্ষার্থীরা, আজকে দ্রবণের ঘনমাত্রা নিয়ে পরিমাণগত রসায়নে আলোচনা শুরু করা হবে। আসলে ঘনমাত্রা জিনিসটা হচ্ছে একটা দ্রবণের ঘনত্বের পরিমাণ, যেটাকে ঘনমাত্রা বলা হয়ে থাকে। এখানে আয়তনের সাথে মোল সংখ্যার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত আছে। দ্রবণের ঘনমাত্রাকে আসলে অনেকভাবে প্রকাশ করা যায়, যেমন মোলালিটি, পিপিএম, পিপিবি, পিপিটি এবং পার্সেন্টেজ। এই এতগুলো একক দিয়েও প্রকাশ করা যায়। আরো অনেকগুলো একক আছে, যেমন নরমালিটি সহ আরো অনেকগুলো একক আছে। কিন্তু আমাদের এইচএসসি লেভেলে আমরা আমাদের এই পর্যন্ত সিলেবাস এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলে আমরা ঘনমাত্রা কি এটা বুঝতে পারবো। স্থির তাপমাত্রায় এফটি মানে ফিক্সড টেম্পারেচার, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত রয়েছে সেটাকে কি বলে? মোলারিটি। আবার 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রব দ্রবীভূত অবস্থায় রয়েছে, এখানেও কিন্তু 1 লিটারের জায়গায় 1000 ml হতে পারে। এখানে যেমন 1 কেজির জায়গায় 1000 গ্রাম হয়েছে। তবে মোলারিটি আর মোলালিটির মধ্যে একটা খুব কমন প্রশ্ন রয়েছে, তোমাদেরকে বলে রাখা ভালো, এটা অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা লিখে রাখো। মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? মোলারিটি দেখো 1 লিটার বা 1000 ml, এটা কিন্তু আয়তনের একটা ব্যাপার। মোলালিটি কিন্তু 1 কেজি বা 1000 গ্রাম, এখানে কিন্তু একটা ভরের ব্যাপার। তা মনে রাখবা যে মোলারিটি যেটা কিনা যেহেতু আয়তনের সাথে রিলেটেড, আয়তনের সাথে কিন্তু আবার তাপমাত্রা রিলেটেড, আমরা চার্লসের সূত্র অনুসারেই জানি। কিন্তু মোলালিটিটা দেখো এটা ভরের সাথে কিন্তু তাপমাত্রা কোনো রিলেটেড নাই। এই জন্য আমরা বলতে পারি মোলারিটি এবং মোলালিটির মধ্যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। এবার আসো পিপিএম। পিপিএম হচ্ছে ফিক্সড টেম্পারেচারে 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত অবস্থায় রয়েছে। পিপিবি মানে হচ্ছে ফিক্সড টেম্পারেচারে 1 লিটারে যত মাইক্রোগ্রাম দ্রব দ্রবীভূত অবস্থা রয়েছে। পিপিটি হচ্ছে ফিক্সড টেম্পারেচারে 1 লিটারে যত মিলি মাইক্রোগ্রাম দ্রব দ্রবীভূত অবস্থা রয়েছে। তা এখানে আসলে ব্যাপারগুলো একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। পিপিএম, পিপিএম পার্টস পার মিলিয়ন, পিপিবি পার্টস পার বিলিয়ন, পিপিটি পার্টস পার ট্রিলিয়ন। তার মানে যখন পিপিএম হবে তখন যত মিলিগ্রাম, পিপিবি এর মধ্যে যত মাইক্রোগ্রাম, পিপিটি এর মধ্যে যত মিলি মাইক্রোগ্রাম। এগুলোকে বলা হয় থাকে ঘনমাত্রার আমাদের সংজ্ঞার মধ্যে পড়ে। পার্সেন্টেজকে আসলে অনেকভাবে প্রকাশ করা যায়, যেমন ডাব্লিউ বাই ডাব্লিউ, ডাব্লিউ বাই ভি, ভি বাই ভি, ভি বাই ডাব্লিউ। আমরা আসলে অনেকভাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি বলি যে 100 ml দ্রবণের মধ্যে ডাব্লিউ গ্রাম দ্রব দ্রবীভূত অবস্থায় রয়েছে 100 ml, তার মানে কিন্তু এটা কিন্তু দাঁড়াচ্ছে আমাদের ভর বাই আয়তনের মধ্যে সম্পর্ক। অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে যদি কখনো কোনো কিছু বোঝায়, তার মানে আমরা এটাকে বলতে পারি এটা শতকরা প্রকাশক ঘনমাত্রার একক। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একেবারে কারেকশনটা দিয়ে নিই। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে 5% ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে তুমি কি বুঝো, তার মানে তোমাকে বলতে হবে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 5 গ্রাম দ্রব দ্রবীভূত অবস্থায় রয়েছে। আমি যদি তোমাদেরকে বলতাম যে ডাব্লিউ বাই ভি, তার মানে তুমি বলবা 100 ml নিচে যেটা আছে সেটা হচ্ছে দ্রাবকের পরিমাণ, সেটাকে আগে বলতে হবে। অর্থাৎ 100 ml দ্রবণের মধ্যে 5 গ্রাম দ্রব দ্রবীভূত অবস্থায় রয়েছে। আচ্ছা, এবার আসো, এখানে কিন্তু এমনও প্রশ্ন আসে, যেমন মোলারিটি যেটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এমনও আসে যে 5 মোলার বলতে কি বুঝো?
তাহলে বলতে হবে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল অর্থাৎ 5 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে কি বলে 5 মোলার। আবার ধরো তোমাদেরকে যদি বলা হয়ে থাকে 5 ppm বলতে কি বুঝো, একই কথা, ফিক্সড টেম্পারেচার অর্থাৎ স্থির তাপমাত্রায় 1 লিটারে যত মিলিগ্রাম অর্থাৎ 5 মিলিগ্রাম দ্রব দ্রবীভূত অবস্থায় থাকলে সেটাকে কি বলে ppm। অর্থাৎ মোলারিটির ক্ষেত্রে বলবো 5 মোল, আবার ppm এর ক্ষেত্রে আমরা বলবো 5 মিলিগ্রাম। কিন্তু সবার ক্ষেত্রে একটা কথা কমন, সেটা কি 1 লিটার এবং স্থির তাপমাত্রা। এই কথাটা যাতে আমাদের ভুল না হয়। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রার বিভিন্ন ঘনমাত্রার এককের বিভিন্ন ধরনের সংজ্ঞা, এবং এগুলো কিন্তু কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তা এর পরবর্তীতে আমাদের কিছু সূত্র সম্পর্কে আইডিয়া রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের মোলারিটি বা ppm নিয়ে আমরা যত কিছু কথা বললাম সবগুলো কিন্তু স্থির তাপমাত্রা 1 লিটারের জন্য প্রযোজ্য ছিল। আবার এটাও সত্যি কথা, আমরা এখানে তোমাদেরকে বলে রাখছিলাম, সেটা হচ্ছে যদি ml হয় তাহলে কিন্তু সেটা কি 1000 ml, ঠিক না? 1 লিটারের ক্ষেত্রে আলোচনা যদি করি, তা আমরা এটা ধরে রাখলাম যে ভি লিটার আয়তনে দ্রব দ্রবীভূত অবস্থায় রয়েছে n মোল। আমি যদি এখন তোমাদেরকে বলি যে 1 লিটার আয়তনে দ্রব দ্রবীভূত অবস্থায় রয়েছে n/v মোল। এখন এখানে কিন্তু ভিটা কিসে আছে? লিটার। আর n মানে কি? তোমরা আদর্শ গ্যাসের সমীকরণ পরিবেশ রসায়নে শিখেছিলে, n হচ্ছে w/m। তার মানে আমরা এখানে লিখতে পারি w/mv। আবার এটাও সত্যি কথা যে 1 লিটারে যত দ্রব দ্রবীভূত থাকে সেটাকে কি বলে ঘনমাত্রা। তার মানে ঘনমাত্রাকে যদি আমরা s দ্বারা প্রকাশ করি তাহলে s হচ্ছে w/mv। এটা এই সূত্রটা তখনই প্রযোজ্য, আমি আবারও বলে দিই, যখন আয়তনটা কিসে আছে? লিটারে আছে। আবার ধরো তোমাদেরকে যদি বলি যে আমি যদি তোমাদেরকে আবার বলি যে vml অর্থাৎ v মিলিলিটার দ্রবণে দ্রবীভূত অবস্থায় রয়েছে n মোল। তাহলে অতএব আমরা যদি ঘনমাত্রাটা দিয়ে বের করতে চাই তাহলে আমাদেরকে বের করতে হবে 1000 ml দ্রবণে দ্রবীভূত অবস্থায় রয়েছে আমাদের 1000 n ডিভাইডেড বাই v মোল। তা আমরা যদি n টাকে ভেঙে দিই আমরা জানি w/mv হয়ে যাবে, এবং এটাই কিন্তু হচ্ছে আমাদের ঘনমাত্রা 1000 w/mv। আগের সূত্রের সাথে এই সূত্রের পার্থক্যটা হচ্ছে, ভালো করে জেনে নাও, এখানে যে আয়তনটা আছে এই আয়তনটা কিন্তু মিলিলিটারে, অর্থাৎ যদি লিটারে থাকে তাহলে ওই সূত্র, যদি মিলিলিটারে হয় তাহলে কিন্তু এই সূত্র। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এর পরবর্তীতে আমরা আবার আরো সূত্র শিখব। এখন যে আলোচনাটা গুলো হচ্ছে সবগুলো আসলে আমাদের সূত্রগুলো ভালোভাবে শেখার জন্য একটু সুন্দর করে সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করব। এবার আসো আমরা আরেকটা সূত্র শিখব, সেটা হচ্ছে আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্কটা কি। আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন বাড়লে ঘনমাত্রা কমে, আয়তন কমলে ঘনমাত্রা বাড়ে। তা এখান থেকে যদি আমরা s যদি বসিয়ে দেই তাহলে একটা ধ্রুবক চলে আসবে, দেন vs k। তার মানে আমাদের যদি একাধিক দ্রবণ হয়ে থাকে তাহলে v1s1 v2s2 k। তার মানে আমরা এইভাবে লিখতে পারি v1s1 v2s2। তবে এটা মনে রাখবা, এটা হচ্ছে একই জাতীয় দ্রবণের জন্য এই জিনিসটা, এই সূত্রটা প্রযোজ্য। এবার আসো পরবর্তী আরো একটা সূত্র নিয়ে আমি এখন আলোচনা করব। সেই সূত্রটা হচ্ছে a মোল অ্যাসিড b মোল বেজের সাথে বিক্রিয়া করে সল্ট এবং পানি উৎপন্ন করলো। আমরা ধরে নিলাম যে অ্যাসিডের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে VASA, এবং আমাদের একটা সূত্র ছিল সেটা হচ্ছে S আমরা জানি W/mv। একটু ভালো করে বুঝে নিতে হবে। S আমরা জানি W/mv। তার মানে আমরা এটা এইভাবেও লিখতে পারি S n/v। তাহলে আমরা n কি লিখতে পারি? Vs। তাহলে এখানে Vs আমরা কি লিখতে পারি? Na। আবার বেস
বেজ মানে ক্ষার, ক্ষারের ক্ষেত্রে আমরা জানি VbSb ইকুয়াল টু হচ্ছে Nb। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ দাও। একটা জিনিস খেয়াল করো যে এর আগে যেটা শিখছিলে সেটা কিন্তু একই জাতীয় দ্রবণ ছিল, আর এবার কি দুইটা ভিন্ন জাতীয় দ্রবণ। তা আমরা যদি 1 এর সাথে 2 কে যদি ভাগ করে দেই, অর্থাৎ VaSa আবার VbSb অর্থাৎ NaNb ইকুয়াল টু Na মানে আমাদের A দ্রবণের মোল সংখ্যা, A দ্রবণের মোল সংখ্যা স্মল a, B দ্রবণের মোল সংখ্যা স্মল b। তাহলে এবার যদি ক্রস গুণন করে দেই B VaSa A VbSb, এটা তখনই প্রযোজ্য যদি অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ দুটি ভিন্ন জাতীয় দ্রবণের জন্য এই সূত্রটা প্রযোজ্য। আর আগেরটা কি ছিল? একই জাতীয় দ্রবণের জন্য। ভিন্ন জাতীয় দ্রবণের ক্ষেত্রে মনে রাখবা অ্যাসিডের মোল সংখ্যা চলে যাবে ক্ষারের কাছে, ক্ষারের মোল সংখ্যা চলে যাবে অ্যাসিডের কাছে। তা এই সূত্রগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এর পরবর্তী আমরা কিছু একক কনভার্সন ব্যাপারটা আমরা ক্লিয়ারলি জানবো, অর্থাৎ মোলারিটি থেকে আমরা পিপিএম জানতে যাচ্ছি, যে মোলারিটি থেকে আমরা পিপিএম কিভাবে করব, আবার পিপিএম একক থেকে আমরা মোলারিটিতে কিভাবে কনভার্ট করব, বা মোলারিটি থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করব। এই ব্যাপারগুলো এখন আমরা সবকিছু আমরা ক্লিয়ারিফিকেশন করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আরো প্রায় 3টা সূত্র নিয়ে আমি হাজির হলাম। দেখো, প্রথমে কিন্তু তোমাদেরকে আমি সূত্র শিখাইলাম 2টা, S = 1000 W/mv আবার S = W/mv, আর তারপরে আরো 2টা V1S1 V2S2, আর একটা হচ্ছে VaSa = A VbSb। আর এবার কিনা আমি তোমাদের আরো 3টা করালাম। একটা হচ্ছে মোলারিটি থেকে পিপিএম, যদি মোলারিটি থেকে পিপিএম করতে বলে তাহলে দ্রবণের ঘনমাত্রা PPM = MS × 10⁻³ তুমি খেয়াল করবা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে মানে চাচ্ছেটা কি। তোমার কাছে যদি ঘনমাত্রা ধরো যে তোমার মোলারিটি দেওয়া আছে, সেই মোলারিটি পরিমাণটাই হচ্ছে S, M হচ্ছে কি আণবিক ভর, দেন এটাকে 10⁻³ দ্বারা গুণ করে দিলে তুমি পিপিএমটা পেয়ে যাবা। মনে রাখবা যদি তোমার কাছে পিপিবি চাই তাহলে তুমি 10⁻6 দ্বারা গুণ করবা, আর তোমার কাছে যদি পিপিটি চাই তাহলে তুমি 10⁹ দ্বারা গুণ করবা। এবার আসো পরের কোশ্চেন, মোলারিটি থেকে শতকরা বা শতকরা থেকে মোলারিটি। তাহলে সূত্র হচ্ছে S = 10p/m। S মানে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা যেটা মোলারিটিতে প্রকাশ করে, P হচ্ছে শতকরা পরিমাণ। শতকরা পরিমাণটাকে আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। তোমাদেরকে বলা হলো যে 5% দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করে, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করা। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, আর যেহেতু 5% বলছে 5, এই 5টা হবে পি এর মান। আচ্ছা, এবার আসো যদি বলে পিপিএম থেকে শতকরা, তাহলে ওই একই কথা, দ্রবণের ঘনমাত্রা PPM = P। P মানে কি? ওই সেই শতকরা পরিমাণ 5%, অর্থাৎ এখানে P এর মান হবে 5, সেটাকে আমরা কত দ্বারা গুণ করব? 10⁴ দ্বারা গুণ করব। এখন আমরা কিছু অঙ্ক নিয়ে হাজির হব। আজকে যেগুলো অঙ্ক করানো হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের। সাধারণত আমি যদি তোমাদেরকে বলে থাকি গ নম্বর কোশ্চেনের জন্য এবং অবজেক্টিভ এবং অ্যাডমিশন টেস্ট সবকিছুর জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি তোমাদেরকে বলবো অঙ্কগুলো খুব ভালোভাবে পড়ে রাখতে হবে বা বুঝে রাখতে হবে। আসো আমরা কিছু অঙ্ক করি এখন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বেশ কিছু কোশ্চেন নিয়ে আমি হাজির হলাম। 0.1 মোলার সোডিয়াম কার্বনের জলীয় দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করো। এটা ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। দ্রবণের ঘনমাত্রা পিপিএম আমরা জানি যে যদি মোলারিটি থাকে সেটা পিপিএম এ কনভার্ট করার সূত্র হচ্ছে এটা, MS × 10⁻³। তা M হচ্ছে আণবিক ভর সোডিয়াম কার্বনেটের 106, S হচ্ছে ঘনমাত্রা যেটার পরিমাণ হচ্ছে 0.1, আর এটা 10⁻³ হচ্ছে সূত্রের অংশ। তাহলে আমাদের টোটালি চলে আসলো 10,600 ppm। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে এবার প্রকাশ করো। আমাদের কিন্তু এবার পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ থেকে মোলারিটিতে প্রকাশ করতে বলতেছে, যেটা সূত্র হচ্ছে S = 10p/m, অর্থাৎ 10 × 10, কেননা P যেটা পার্সেন্টেজের পরিমাণ কত 10, এই জন্য 10, দেন 106 হচ্ছে আণবিক ভর সোডিয়াম কার্বনেটের, এবং যেটা পরিমাণ আসলো 0.94 মোলার। এই অঙ্কগুলো আসলে মানে খুব ছোট ছোট অঙ্ক, এবং আমরা এই ধরনের আরো কিছু অঙ্ক নিয়ে এখন আমরা একটু কাজ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আরো দুটি অঙ্ক নিয়ে আমি এখন হাজির হলাম। প্রথম অঙ্কটা হচ্ছে 200 ml 0.2 মোলার ঘনমাত্রার MOH দ্রবণ প্রস্তুত করতে
কত গ্রাম এমওএইচ প্রয়োজন হবে। এম এর পারমাণবিক ভর হচ্ছে 39। এটা সিলেট বোর্ড 2015 সালে এসেছিল। তার মানে এখানে ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, চাচ্ছে কত গ্রাম। তা তোমাদের এখানে আমি একটা সূত্র প্রথমে শেখানো হয়েছিল, S = 1000 W/mv। বলেছিলাম আয়তন যদি মিলিলিটারে থাকে তাহলে কিন্তু এই সূত্র বসাতে হবে। তাহলে এখানে দেখো S = 1000 W/mv, দেন W = MbS/1000, দেন m হচ্ছে আণবিক ভর। তার মানে আমরা MOH এই পুরোটা আণবিক ভরটা বের করব। m এর পারমাণবিক ভর দিয়ে দিয়েছে 39, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, and into 200 into 0.2 divided by 1000 আমরা দেখি 2.24 গ্রাম, and that is the answer। খুব সহজ অঙ্ক। এর পরবর্তী আরো একটি অঙ্ক, একটি পাত্রে 200 ml দ্রবণে 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এই কোশ্চেনটা চলে আসে কুমিল্লা বোর্ড 2016 তে। তার মানে তুমি দেখো এখানে আয়তন এবং ভর চাচ্ছে ppm এককে। তা আমরা জানি কিন্তু যে মোলারিটি থেকে কিভাবে ppm বের করতে হয়। তো এখানে কিন্তু মোলারিটি দেওয়া নাই, তাতে কোনো প্রবলেম নাই। দেখো আমি কিভাবে করেছি। দ্রবণের ঘনমাত্রা ppm = হচ্ছে ms × 10⁻³ এখন s এর সূত্র আমরা জানি 1000 W/mv। তুমি বলতে পারো স্যার 1000 দিলেন যে, এটা কারণ হচ্ছে দেখো আয়তনটা কিসে আছে, মিলিলিটার। তার মানে আমাদের 1000 W/mv হবে। mm কাটাকাটি যায়, শুধু W/v থাকে, আর 10⁻³ আর 10⁻³ দুটো পাওয়ার যোগ হয়ে যাচ্ছে 10⁻6। তার মানে W/v × 10⁻6। এরপর আমরা W আর v এর মানটা বসিয়ে দিব, ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি কত, 1000 ppm। এই টাইপের অঙ্কগুলো খুবই সোজা। আসলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো বারবার করে, যে প্রথমে যে তোমাদের সূত্র নিয়ে যে আলোচনাটা হচ্ছিল এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং আমাদের দ্রবণের ঘনমাত্রা নিয়ে যে আমাদের একটা আলোচনা হয়েছে, যে দ্রবণের ঘনমাত্রা এককগুলো কত ধরনের হতে পারে, এই আলোচনাগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে বারবার দেখার চেষ্টা করবা। এখন তোমাদেরকে আরো একটি অঙ্ক নিয়ে আমি এখন হাজির হব। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আরো একটি অঙ্ক নিয়ে হাজির হলাম। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তা দ্রবণের ঘনমাত্রা ppm = আমরা জানি, মানে যদি আমাদেরকে পার্সেন্টেজ থেকে ppm বের করতে হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে p × 10⁴। আর p মানে কি, শতকরা পরিমাণ। 10 × 10⁴ মানে হচ্ছে 10⁵ ppm। খুব শর্টকাটে অঙ্কটা কমপ্লিট করা যায়, আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এমসিকিউর জন্য সাধারণত এসে থাকে এটা, এই ধরনের কোশ্চেন গুলো। এর পরবর্তীতে তোমাদের একটা জিনিস আমি একটু মুখস্থ করে রাখতে বলবো, একটু খেয়াল করো। মোলার দ্রবণ, মোলার দ্রবণ মানে হচ্ছে, মনে রাখবা 1 মোলার, এটা একটু লিখে রাখবা তোমরা সবাই। এরপরে সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ মানে কি, সেমি মোলার দ্রবণ মানে হচ্ছে 0.5 মোলার। ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে আমাদের 0.1 মোলার। আর যদি বলা হয়ে থাকে সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ মানে হচ্ছে আমাদের 0.01 মোলার। অর্থাৎ যদি কখনো বলা হয়ে থাকে সেমিমোলার দ্রবণ নিচের কোনটি, এমসিকিউর জন্য আসে, এবং এইভাবে কিন্তু বোর্ডের কোশ্চেনও এসেছে, এই জন্য আমি এটা তোমাদেরকে দেখালাম। এছাড়া আমাদের সৃজনশীলের জন্য কিন্তু এই কোশ্চেনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আসতে পারে যে ডেসিমোলার দ্রবণ বলতে কি বুঝো, তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে যে 0.1 মোলার বলতে যা বোঝায়, অর্থাৎ স্থির তাপমাত্রায় 1 লিটারে 0.1 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকলে সেটাকে কি বলে, ডেসিমোলার দ্রবণ বলে। তা আরো একটা আমরা এখন এই সেন্টিমোলার এবং ডেসিমোলার নিয়ে একটা অঙ্ক আমরা এখন করব। সাধারণত তোমরা এরকম ভাবে একটা অঙ্ক দেখতে পারো, অনেক সৃজনশীলের মধ্যে গ নম্বরের কোশ্চেনের জন্য থাকে। 100 ml একটা দ্রবণ, 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, পাত্রের দ্রবণটিকে যদি ডেসিমোলারে পরিণত করতে হয় তাহলে কি পরিমাণ পানি যোগ করতে হবে। এটা কিন্তু একই দ্রবণ, অর্থাৎ তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কিন্তু কোনো অ্যাসিড দিচ্ছ না, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তুমি পানি যোগ করে তুমি ঘনমাত্রাটাকে তুমি 0.5 থেকে ডেসিমোলার অর্থাৎ 0.1 এ কনভার্ট করতে চাচ্ছ। এটা হচ্ছে একই জাতীয় দ্রবণ, অর্থাৎ V1 এর মান যদি 100 হয়, S1 এর মান যদি 0.5 হয়, তাহলে V2 এর মান কত, যখন কিনা S2 এর মান ডেসিমোলার অর্থাৎ 0.1। অর্থাৎ আমরা যদি V1 S1 V2 S2 এই মানগুলো যদি বসাই এবং V2 এর মান, তাহলে আমাদের এখানে চলে আসছে কত, 500। তার মানে 100 এর জন্য যদি 0.5 হয় তাহলে 500 এর জন্য কত হচ্ছে, 0.1। তার মানে এখানে পানি কতটুকু যোগ করতে হবে,
আমাদের বর্তমান যে আয়তনটা আছে সেটার থেকে আগের যে আয়তনটা সেটাকে বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ প্রায় 400 ml পানি যোগ করার পরেই আমরা দেখব সেটাকে ডেসিমোলারে ঘনমাত্রে আমরা কনভার্ট করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমি তোমাদেরকে বারবার বলবো, প্রথম দিকে যে তোমাদের বেসিক নলেজ গুলো, সূত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এইটা কিন্তু খুব ভালোভাবে করবা এবং এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা, তাহলে বইয়ের অন্যান্য অঙ্কগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি তোমাদের সুস্থতা বজায় রাখবা এবং সরকার প্রদত্ত যে স্বাস্থ্যবিধির নিয়মগুলো সেগুলো মেনে তোমরা চলবা, কেননা এই সময় তোমাদের সুস্থতা থাকাটা খুবই জরুরি। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ তানজিম স্যার চ্যানেলে যে ক্লাসগুলো এখন নিয়মিত যাচ্ছে, আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং এরকম ভাবে তোমরা ইনশাল্লাহ আগামীতেও তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলো পাবা। এই জন্য আশা করি তোমরা ক্লাসগুলোতে নিয়মিত থাকার জন্য তোমরা যদি সাবস্ক্রাইব বাটনটি না চাপ দিয়ে থাকো, তাহলে চাপ দিয়ে বেল বাটনটি সবসময় অন করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও চ্যানেলটি সম্পর্কে, যাতে তারাও আমাদের সাথে সংযুক্ত থাকতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দাও এবং লাইক শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।